নমস্কার, আমি রূপসী হালদার। আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি আমৃত ভালোবাসি তোকে, লেখনী তুলেছেন সালমা চৌধুরী। পর্ব 34। আবির রাজবাড়ি কণ্ঠে আবার বলে উঠল, সবাই জানে খান বংশের বড় ছেলে আমি। চাচাতো ভাই বোনদের মধ্যে আমি বড় হলেও সত্যিকার অর্থে আসিফ ভাইয়া আমাদের মধ্যে থেকে সবার বড়। আমি দ্বিতীয়। পরিস্থিতি মোকাবেলা করতে বা আমি সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফুফির সাথে আমাদের বাসার সম্পর্ক ঠিকঠাক করার। একটু থেমে আবির আবার বলল, জানিস মেঘ, এই দুজন মানুষের জন্য আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে আছে। তাদের রাগ আর অনাদরের কর্মকাণ্ডের ফলাফলের ভোগ করতে সব বাকি সদস্যদের। ফুফির মতো কাকামুনির জীবনের সুখ শান্তিও কেড়ে নিয়েছে এই মানুষগুলো। কাকামণির ঠান্ডা মেজাজের মানুষ হওয়ার আর শুধুমাত্র ভাই বলে হয়তো এখনও সম্পর্ক ঠিক আছে, না হয় ফুপির মতো অবস্থা কাকামণিরও হতো। কাকামণি সবার সামনে প্রাণোচ্ছল থাকে ঠিকই, কিন্তু ওনার ভেতরে সবচেয়ে বেশি বিধ্বস্ত। ফুফি তো তবুও ভালোবাসার মানুষকে পেয়েছেন, কাকামণি তো তাও পায়নি। মেঘের মস্তিষ্ক জোরে বিচরণ করছে লাখাধিক প্রশ্ন, কিন্তু সেসব প্রশ্নের উত্তরই শুধু বাবা চাচার নামে উঠে আসবে। কাকামণির জীবনে ইতিহাস শোনার ইচ্ছে নেই, তাই এই বিষয়ে প্রশ্ন করল না। নিজের আব্বু আর বড় আব্বুর এতটা পাষাণ এটা ভেবেই মেঘের কষ্ট হচ্ছে। মেঘ বিভোর হয়ে স্মৃতি মনে করার চেষ্টায় ব্যস্ত। আবির ভাই ফেরার পর থেকে যা যা ঘটেছে সব মনে করার চেষ্টা করছে। হঠাৎ মাথায় আসলো, আবির ভাই যে বারবার চাচার মুখের ওপর কথা বলেন, ওনারা যদি আবির ভাইকে এইটু ভেবেই মেঘ থেমে গেল। চিন্তিত স্বরে বলল, আপনি আব্বু বা বড় আব্বুর মুখের ওপর আর কথা বলবেন না প্লিজ। নিজের প্রতি প্রিয়সীর দুশ্চিন্তা দেখে আবির আনমনে হেসে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি যদি কথা না বলি তাহলে ওনারা ওনাদের মর্জি মতো সব কিছু করবেন। ওনাদের সকল ইচ্ছে পূরণ করা আমার পক্ষে সম্ভব না। আমি কারো প্রিয় হতে থাকতে চাই না। আমি তাই করব যা আমার ইচ্ছে করবে। মেঘ শীতল চাউনি দেখে আবির ভারী কণ্ঠে বলে উঠল, তোকে আগেও বলেছি, এখন আবারও বলছি, কখনো কারো মন রাখার চেষ্টা করবি না। ঠিক সেই কাজটাই করবি যেটা তোর মন করতে চাইবে, ছোট বিষয় হোক বা বড়। নিজের মনকে প্রায়োরিটি দিবি। আর ফুপির বিষয়টা ভুলেও করবি না, বলবিও না। বাড়িতে কাউকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবি না। তোকে জানানো দরকার ছিল তাই জানিয়েছি। আজকের পর থেকে বুঝে শুনে পাগলামি করবি, কারণ আমি চাই না তোর পাগলামিকে সিরিয়াসলি নিয়ে কেউ তোর মনে আঘাত করুক। কথা শেষ করে মেঘকে নিয়ে বাড়ি ফিরেছে আবির। মেঘের আজ কোনো অনুভূতি নেই। এই যে এতদিন জান্নাতাপুকে নিয়ে এত দুশ্চিন্তা করতো, সেই জান্নাতাপুর আজ সম্পর্কে এত ভাবি হয়ে গেছে। বাড়ির সদস্য রহস্য না জানলেও আজ মেঘকে আবিরের নিজের মনের কথা বলে দিতেই চেয়েছিল, কিন্তু তার বাড়ির মানুষ যে ভালোবাসার জাত শত্রু, তারা তো কোনোদিন মানবে না। আবির ভাইয়ের প্রতি যে সে অসম্ভব দুর্বল। আবির ভাইয়াকে এই জীবনে কি আদৌ পাবে? আবির বাইক চালাচ্ছে আর মনে মনে ভাবছে, আমার জীবনটা কেন এমন হলো? তোর প্রতি অভিমান আমায় দেশ ছাড়তে বাধ্য করেছিল। 6 বছর যাবৎ আমি নিজের উপলব্ধি জমিয়েছিলাম। সেই সুনির্দিষ্ট অভিব্যক্তি বাস্তবের সুযোগটা পেলই সেই সুদীর্ঘ অভিসন্ধি বাস্তবায়নের সুযোগটাও পেলাম না আমি। ভেবেছিলাম দেশে ফিরে তোর কাছে আমার চিত্তরের অব্যক্ত প্রণয় প্রকাশ করব। এত বছর তোকে ঘিরে কত লাখাধিক স্বপ্ন দেখেছি, সেই সমস্ত স্বপ্নের কথা জাহির করব। গত 6 বছর যাবৎ শুধু একটাই পরিকল্পনা করেছি, কিভাবে তোকে আমাকে আসক্ত করব। 3 মাসের মধ্যে তোকে আমার বউ করে নেব। এই দৃঢ় সম্পর্কই নিজেকে প্রস্তুত করেছিলাম, কিন্তু এই একটা ঘটনা আমায় চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। গত 1 বছর যাবৎ আমি নিজের সঙ্গে লড়াই করছি। তোকে উপেক্ষা করার বিন্দুমাত্র শক্তি যে আমার ছিল না। দেশে ফিরে প্রথমবার তোর লালিত মুখমণ্ডল আর মায়াবী আঁখি দেখে এক মুহূর্তের জন্য নিজেকে উন্মাদ মনে হয়েছিল খানবাড়ির সব নিয়ম নীতির বিনাশ করে হলেও তোকে আমার করে ফেলবো, কিন্তু পারিনি। আজও আমি তোকে ভালোবাসি, বলতে পারছি না, শুধু পরিবার ছাড়তে পারছি না বলে। আর আমি তোকে নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমি আর কোনো পথ পাচ্ছি না। তোকে পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার, আমি ঠিক ততটুকুই যোগ্যতা হব তোর জন্য। তারপরও আমার তোকেই লাগবে। আমার তোকে পাওয়ার ইচ্ছেটা প্রবল। তোর মনেও আমাকে পাওয়ার সেই শোণিত ইচ্ছে জাগাতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক, তোর আর আমার প্রতি দৃঢ় আস্থা থাকতে হবে।
তুই আমার হলে আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়তে পারবো, কিন্তু তোকে না পেলে আমার প্রণয়ের পরিণতি হবে মৃত্যু। বাসার সেই মোড়ে মেঘকে নামিয়ে দিয়ে আমি ঠান্ডা কণ্ঠে বলল, যা বলেছি তা মাথায় রাখি, সামনে তানভীর আছে, ওর সঙ্গে বাসায় যাবি। বাসায় কেউ কিছু জিজ্ঞাসা করলে তোর কিছু বলার প্রয়োজন নেই, যা বলার তানভীর বলবে। জানাতের বিয়ের কথা বাড়িতে কাউকে বলিস না, আর অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করিস না। ফুফির সাথে সম্পর্কটা আমি ঠিকঠাক করার চেষ্টা করব, তুই সাবধানে থাকিস। তানভীর বাসার কাছে মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘকে নিয়ে বাসায় ঢুকেছে। ড্রয়িং রুমে বসে দুই ভাই আছেন। মেঘ আর তানভীরকে দেখেই মোজাম্মেল খান প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলে? মেঘ তানভীরের মুখের দিকে তাকাতেই তানভীর বলল, তুই রুমে যা। ভাইয়ের কথা মতো মেঘ রুমে চলে গেছে। ওরা দুই ভাই মেঘকে এমনভাবে আগলে রাখে যেন বাড়ির কেউই কিছু বলতে না পারে। বড়রা কিছু বলতে কষ্ট দিতে বেশি পাবে, কিন্তু তানভীর যেহেতু ছোট থেকে শাসন করে, তাই ভাইয়ের শাসন মেঘের সবসময় সয়ে গেছে। তানভীর যা যা কথা বলার বলে রুমে চলে গেছে। মেঘ ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। বিকেল থেকে এত এত ঘটনার সম্মুখীন হয়ে এসেছে, সেগুলি মাথায় স্থির হতেও একটু সময় লাগবে তো। মেঘের আবেগ অনুভূতি সব বিলীন হয়ে গেছে। আবির ভাইয়ের বলা প্রতিটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে। এই বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। আবির ফুফির বিষয়ে জানার পর মেঘের হৃদয়টা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। 4 মাসের প্রেমানুভূতির প্রকাশ করার আগে সব শেষ হয়ে গেছে। আবির ভাইয়ের প্রতি যে এক আকাশ সম প্রণয় লীলা সবই ফিকে হয়ে গেছে। ফুফি আর কাকামণির মনে যে কতই কষ্ট, এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আবিরের জন্য অপেক্ষা করার শক্তিটুকু আর ছিল না। আবির মেঘকে নিয়ে নামিয়ে দিয়ে আবার বিয়ের প্রোগ্রামে গেছে। রাকিবের বেস্ট ফ্রেন্ড হিসাবে একসময় আবিরকে রাকিবের পাশে থাকা খুব প্রয়োজন ছিল। রাকিবের একমাত্র বোন জান্নাত। রাকিবের আর একটা ছোট্ট ভাইও আছে, তবে বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা একটু বেশি তীব্র হয়। সপ্তাহখানিক হয়ে গেছে, কিন্তু মেঘের মাথা থেকে ফুপির ঘটনাটা কোনোভাবেই যাচ্ছে না। যতবার আব্বু আর বড় আব্বুকে দেখে ততবারই মনে হয় ওনারা হিটলারের থেকেও নিকৃষ্ট। এতদিন আবির ভাইকে হিটলার বলার নিজেই অনুতপ্ত হচ্ছে। এখন আর মেঘ আগের মতো আবিরকে জ্বালায় না, আবির রুমে যায় না, অনুভূতি প্রকাশের চেষ্টা করে না। আব্বু আর বড় আব্বুকে দেখলে যত রাগ হয়, আবির ভাইকে দেখলে ঠিক ততটাই কষ্ট হয়। আজ তানভীর প্রোগ্রামে ব্যস্ত। হঠাৎ ফোনে কল বাজতেই ফোন বের করে অবাক হয়ে তাকায়। বন্যা কল দিয়েছে। প্রোগ্রাম থেকে বের হয়ে এক পাশে গিয়ে ফোন রিসিভ করলো। বন্যা। আসসালামু আলাইকুম। তানভীর। ওয়ালাইকুম আসসালাম। বন্যা। ভাইয়া, আপনি কি বাসায়? তানভীর। ভাইয়া ডাকতে কতবার না বলেছি তোমায়। বন্যা। সরি, আর ভাইয়া বলবো না। মেয়েকে কিছু হয়েছে? আমি কল দিচ্ছি, রিসিভ করে না। হঠাৎ রিসিভ করলেও ঠিকমতো কথা বলে না। তানভীর। বোনের একটু মানসিক চাপে আছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বন্যা। কি হয়েছে? বন্যা মনে মনে ভাবছে, আল্লাহ জানে। আবির ভাইকে নিয়ে কোনো ঝামেলা হলো কিনা। তানভীর। তেমন কিছু না। তোমার কি খুব দরকার? কিছু বলার থাকলে আমায় বলতে পারো, আমি বোনকে জানিয়ে দেবো। বন্যা আমতা আমতা করে বলল, ওরকম কিছু না, কথা হয়েছে না তো, সেই জন্যই চিন্তা হচ্ছিল, এই জন্যই আপনাকে কল দিলাম। তানভীর ঠান্ডা কণ্ঠে শোধালো, আর কোনো কারণ নেই? বন্যা আস্তে করে বলল, না মানে আছে। তানভীর ধীর কণ্ঠে বলল, বলো। বন্যা ঢোক গিলে ভয় ভয় প্রশ্ন করলো, আজকে কি আপনার একটু সময় হবে? তানভীর ভ্রু কুচকে প্রশ্ন করলো, কেন? বন্যা একটু থেমে বলল, আপনার সাথে কি দেখা করা যাবে? আপনি মেঘকে নিয়ে আসলে ভালো হতো, যদি আপনার সময় হতো আর কি। তানভীর জানালো, বনুর মনের অবস্থা খুব একটা ভালো না, তারপর আমি জিজ্ঞাসা করবো নি। বনু না আসলে আমি আসতে পারবো? বনু না আসলে কি আমি আসতে পারবো, নাকি দেখা করতে হলে বনুকে নিয়ে আসতে হবে? মনে কিছু বলছে না দেখে তানভীর আবার বলল, আমি বিকেলে কল দেবো তোমায়, রাখছি এখন। তানভীর ফোন রেখে আবিরকে কল দিল। আবিরের করা নিষেধ, মেঘকে এখন কোথাও নেওয়া যাবে না। মেঘের মন মেঘই ঠিক করতে পারবে। সব বিষয়ে আবির বা তানভীর মেঘকে সাহায্য করতে পারবে না। তানভীর কী করবে বুঝে উঠতে পারছে না। মেঘকে জিজ্ঞাসা না করে বা না করলে, মেঘের মতামত না নিলে, পরবর্তীতে বন্যা বিষয়টা জানলে তানভীরকে ভুল বুঝবে। আবার মেঘ যদি ঘুরতে যেতে রাজি হয়, তাহলে আবির ভাই গিয়ে তানভীরকে মেরে ফেলবে। দুটানা কাটিয়ে শেষমেশ মেঘকে কল করলো তানভীর। মেঘ তখন উপন্যাস পড়ায় ব্যস্ত।
মেঘও উপন্যাস পড়ে বুঝি? হবে হয়তো। উপন্যাসের নায়িকা হয়ে উপন্যাস না পড়লে কেমন হয় না? ঠিকই আছে। বাসায় শুয়ে বসে থেকে আর ভালো লাগছিল না। ফোন চাপতে লাগলো। আবির ভাইয়ের আইডির সামনে এসেছে। আবির ভাইকে দেখলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। পড়াশোনার চাপ নেই, বাড়ির কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, চুপচাপ শুয়ে থাকে, নাহলে বসে থাকে। ফুপুর কথা মনে পড়ে। সব কিছু কাটাতে আবির ভাইয়ের দেওয়া উপন্যাসের বইগুলো পড়া শুরু করেছে। বেশিরভাগ সময় উপন্যাসই পড়ে। উপন্যাস পড়ার আরেকটা অন্যতম কারণ ছিল নিজেকে সবার থেকে আড়াল করে রাখা। তানভীর 2 থেকে 3 বার জিজ্ঞাসা করেছে ঘুরতে যাবে কিনা, কিন্তু মেঘের ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। বোন রাজি না হওয়াতে তানভীরের জন্য ভালোই হয়েছে। আবিরের কাছে বকা খেতেও হয়নি, কিন্তু বন্যা দেখা করবে কিনা কে জানে। বিকেলের দিকে প্রোগ্রাম শেষ করে তানভীর বন্যাদের বাসার গলি পর্যন্ত গিয়ে বন্যাকে কল দিল। বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আসলো। তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলেই মেঘকে আনতে বলেছিল, কিন্তু মেঘ এলো না, অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে। তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে। ঘণ্টাখানেক তানভীরের সঙ্গে বাইকে ঘুরেছে, কিন্তু একবারের জন্য তানভীরকে স্পর্শ করেনি। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে বন্যা আর তানভীর। বন্যা আশেপাশে একবার তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো, তারপর হাতে শপিং ব্যাগটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। তানভীর বিস্ময়ের সময় তাকিয়ে বলল, আমার জন্য? বন্যা উপর নিচ মাথা নাড়ালো, কিন্তু কেন? আপনি দুবাই আমায় ট্রিট দিয়েছেন, গিফটও দিয়েছেন, আমারও তো উচিত চান্স পাওয়ার খুশিতে আপনাকে কিছু দেওয়া। তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে এগিয়ে নিল। র্যাপিংয়ে মোড়ানো একটা বক্স খুলতে চোখে পড়লো একটা কালো চেইনের ঘড়ি, অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। তানভীর ঘুরিয়ে ঘুরিয়ে ঘড়িটা দেখতে দেখতে বলল, ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু আমি তো ঘড়ি পরি না। মনা ব্যস্ত হয়ে বলল, ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে, তাই নিয়েছি। আপনি ঘড়ি পরেন না সেটা তো আমি জানতাম না। ব্যাপার না, পছন্দ করে এনেছো তার জন্যই ধন্যবাদ। এই বলে তানভীর ঘড়িটা হাতে দিল। শপিং ব্যাগে আরেকটা সুন্দর ওয়ালেট আর ঘড়ির বক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া করে বন্যাকে বাসায় অবধি পৌঁছে দিয়ে তানভীর বাসায় এসেছে। আমি ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। তানভীরের হাতে ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টা স্বরে বলল, কারোর জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে এত কাজই না করে দিচ্ছে। অবশ্যই এসব দেখতে ভালোই লাগছে। তানভীর ঘড়ি পরা হাতটা নিজের পেছনে লুকিয়ে মন খারাপ করে বলল, মজা করছো? আমি সশব্দে হেসে উঠলাম। তানভীর গলা ফুলিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। আবির সোফায় বসে সেদিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। বেশ কিছুদিন কেটে গেল। খাবার টেবিলে দেখা হয় মেঘ আর আবিরের। মেঘ 2-1 বার আবির ভাইয়ের দিকে তাকায়, চোখাচোখি হলেই চোখ নামিয়ে নেয় মেঘ। আবির সকালে খেয়ে অফিসে চলে যায়, মিমান আদিও স্কুলে চলে যায়। মেঘ বাসায় একা একাই থাকে। প্রতিদিন বিকেলে ছাদে যায়, গাছগুলো দেখাশোনা করে। বাকি সারাদিন আবির ভাইয়ের দেখা উপন্যাস বইগুলো পড়ে। 2টা উপন্যাস শেষ করে ফেলেছে। দ্বিতীয় উপন্যাসটা যখন পড়ছে, মেঘের মনের ভেতর প্রেমানুভূতি তত সক্রিয় হয়ে উঠছে। ফিকে হয়ে যাওয়া অনুভূতিরা আবারও জাগ্রত হচ্ছে। আবির ভাইয়ের প্রতি ধারালো ভালোবাসার টানে 28 বছরের গত হয়ে যাওয়া ইতিহাসের পেছন ফেলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। হয়তো আবির ভাইকে পাওয়ায় স্বপ্ন পূরণ হবে, নয়তো সারা জীবন আবির ভাইকে একতরফা ভালোবেসে যাবে। তবুও মুখ লুকিয়ে আবির ভাইকে এড়িয়ে চলবে না। রাত 11টার দিকে মেঘের 3 নম্বর উপন্যাসটা পড়া শেষ হয়েছে। সেই থেকে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে। গত কিছুদিন যাবৎ আবির ভাইয়ের বাড়িতে আসা যাওয়াটা মেঘের বিশেষ কোনো নজর ছিল না। বাইকের শব্দ শুনেও ব্যালকনিতে যেতে ইচ্ছে হয়নি তার। আজ এতদিন পর মেঘ আবির ভাইয়ের জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে, অথচ আবির ভাই ফিরছে না। আবির ইদানিং অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে ঘণ্টাখানেক পর আবার বের হয়। ফিরতে রাত হয় 12টা। যেহেতু মেঘ আবিরের সাথে কথা বলে না, আবিরের জন্য অপেক্ষা করে না, তাই আবিরও নিজের মতো চলাচল করে। 12টার দিকে আবির বাসায় ফিরেছে। আবিরকে দেখে মেঘ ব্যালকনি থেকে মিষ্টি করে হাসলো। এতদিন পর আজ মেঘের মুখে একটু হাসি ফুটেছে। আবির বাইক থেকে সেই দিকে দেখলো কিনা কে জানে। আবির নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। মেঘ চুপি চুপি ড্রয়িং রুমে আসছে। এত রাতে কেউই সজাগ নেই। টেবিলের ওপর আবিরের জন্য খাবার ঢেকে রাখা হয়েছে। মেঘ খাবারগুলো দেখছে। তার মধ্যে আবির নিচে নামলো। মেঘের থেকে কয়েক পা পিছিয়ে দাঁড়িয়ে রাখলো। কি করছিস ওখানে? আবিরের কণ্ঠ শুনে আতকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ। আবিরের চোখাচোখি হতেই আবির 1 না 2 বার ভ্রু নাচালো।
মেঘ নিঃশব্দে হেসে উঠল। দীর্ঘ প্রতিকার পর প্রিয়সীর মুখে হাসি দেখে আবিরের মনও এক মুহূর্তে শান্ত হয়ে গেছে। আবিরের চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সুস্থির করার চেষ্টা করলো। মেঘ মাথা নিচু করে বলল, আপনি এগুলো দিয়ে কিভাবে খাবেন? আপনাকে একটা ডিম ভেজে দেবো? মেঘের এমন কথায় আবির চোখ মেলে তাকালো। ভারী কণ্ঠে জবাব দিল, কোনো প্রয়োজন নেই, আমি খেতে পারবো। আবির ভারী কণ্ঠে বলল, মেঘের সেসবের মাথা ব্যথা নেই, কারণ তার মাথায় উপন্যাসের প্রেমালাপ ঘুরপাক খাচ্ছে। সে আবার বলল, আপনি তো বলেছিলেন পরীক্ষার পর রান্নাঘরে যেতে পারবো। পরীক্ষা তো শেষ, এখনই কি যেতে পারবো না? আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, তোর কি ডিম ভাজা খেতে ইচ্ছে করছে? আমি কি নিয়ে আসবো? মেঘ ডানে বামে মাথা নেড়ে বলল, আমি ভাজবো। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তুই ডিম ভাজতে পারিস? মেঘ দাঁত খেলিয়ে হেসে বলল, আমরা ডিম ভাজার সময় আমি দেখেছি। আবির পুনরায় বলল, তোর ভাজতে হবে না, তুই বস, আমি ডিম ভেজে নিয়ে আসছি। মেঘ শক্ত কণ্ঠে বলল, না, আমি আনবো। আবির ধমক দিতে গিয়েও থেমে গেল। মেয়েটা এতদিন পর আবিরের সঙ্গে কথা বলতে এসেছে, ধমক দিলে মনে কষ্ট পাবে, তাই ধমক দিতে পারছে না। আবার ডিম ভাজতে পাঠাতেও সাহস পাচ্ছে না। আবির দুপা এগিয়ে থমকে দাঁড়ালো। সেখান থেকে ঘুরে এসে চেয়ার টেনে বসলো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা চেক করছিল। এরপর রান্নাঘরের দিকে তাকালো একবার দেখলো ফোনে দুবার ডেকে বলেছে, তুই কি পারবি নাকি আমি আসবো? মেঘ দুবারই উচ্চস্বরে বলেছে, পারবো। কিন্তু আবিরের কলিজে কাঁপছে। প্রথমবার মেঘ রান্নাঘরে গেছে, পেঁয়াজ কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে। কয়েকবার রান্নাঘরে দেখে যেন যেই না ফোনের দিকে মনোযোগ দেয়, কয়েক সেকেন্ডের মধ্যে মেঘ চিৎকার দিয়ে উঠেছে। পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।